চুপ কর। আজ যদি ব্যাংকে তুই না থাকতিস তাহলে এতক্ষণে আমরা পগার পার হয়ে যেতাম। নীলের ভাবগতিক সর্দারের একদমই পছন্দ হচ্ছিল না। আসলে ডাকাত সর্দার অনেক কাঠখড় পুড়িয়ে নিজের দলটা তৈরি করেছিল, আর এতদিন পর্যন্ত তারা যেখানেই লুট করেছিল সেখানেই তাদের বেশ লাভও হয়েছিল। কিন্তু আজ ওদের হাতে খুব বেশি টাকা কড়িও আসেনি, আর তার উপর নীল আর অবন্তিকাও তাদের পেছনে পড়ে রয়েছে। এসবের জন্য তাদের আসল প্ল্যানটা পুরোপুরি ভেস্তে গিয়েছিল। আমি কি কিছু ভুল বলছি? যদি তোমাদের মনে হয় যে তোমরা সত্যিকারের পুরুষ মানুষ, তাহলে এক্ষুনি বাচ্চাটাকে ছেড়ে দাও। তোমাদের একজন হোস্টেজ চাই, তাই তো? আমি রাজি তোমাদের হোস্টেজ হতে। কথাগুলো বলতে বলতে নীলের চেহারা ক্রমশ শান্ত হয়ে আসছিল। নীলের মুখে এই কথা শুনে অবন্তিকা পুরোপুরি হতবাক হয়ে গেল। সে সাথে সাথে নীলকে বারণ করতে গেল, কিন্তু তার আগেই সর্দার বলে উঠল, ঠিক আছে, তোর খুব হিরো হওয়ার শখ, তাই না? কোনো ব্যাপার না, তোর এই ইচ্ছাও আমি আজকে পূর্ণ করে দেব। আয়, নিজের দুটো হাত উপরে তুলে আস্তে আস্তে এগিয়ে আয়। কোনো চালাকি করার চেষ্টা করলে কিন্তু এই বাচ্চাটা পটল তুলবে। নীলের মুখে একটা মুচকি হাসি খেলে গেল। সেটা অবশ্য সবার নজরে পড়ল না। নীল আর সময় নষ্ট না করে নিজের দুটো হাত উপরে তুলে ধীরে ধীরে ওদের দিকে এগিয়ে যেতে থাকল। নীল, অবন্তিকা ওকে বাধা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু নীল দাঁড়ালো না। আজকের এই ঘটনার আগে অবন্তিকা কল্পনাও করতে পারেনি যে নীল নিজের জীবনের বাজি রেখে একজন হোস্টেজ হতে রাজি হবে। এত কিছু ঘটে যাওয়ার পরও সে কি সত্যিই শুধু একজন ইউজলেস ঘর জামাই? অবন্তিকার এসব ভেবেই রাগ হচ্ছিল। নীল যখন ডাকাত সর্দারের থেকে মাত্র 2 মিটার দূরে দাঁড়িয়ে, তখন সেই সর্দার ছোট বাচ্চাটাকে ছেড়ে দিল। ছোট বাচ্চাটা এতই ভয় পেয়ে গিয়েছিল যে ছাড়া পেতেই সে অফিসার অবন্তিকার দিকে দৌড়ে গেল। চুপচাপ এদিকে আয়, ডাকাত সর্দার হুঙ্কার করে উঠল। চিন্তা করো না, আমার কাছে কোনো রকম অস্ত্র নেই, আমি এখন তোমাদের হোস্টেজ। মুচকি হেসে নীল ধীরে ধীরে ডাকাতদের দিকে এগিয়ে গেল, আর ঠিক সেই সময় নীল নিজের আসল খেলাটা খেলল। নীল ডাকাত সর্দারের বুকে এমন এক লাথি মারল যে সেই লাথির চোটে ডাকাত সর্দার কয়েক মিটার দূরে ছিটকে পড়ল। এই দৃশ্য দেখে তো সবাই হতভম্ব হয়ে রইল। এ কি মানুষ নাকি কোনো সুপার হিরো? অবন্তিকা তো বিশ্বাসই করতে পারল না যে শরীরে এত রকমের আঘাত নিয়েও নীল কিভাবে এসব করছে। নীলের এমন রূপ দেখে ডাকাত দলের লোকগুলোর মধ্যে হুটোপাটি শুরু হয়ে গেল। বসকে নিয়ে জলদি পালা! কোনো মতে সর্দারকে নিয়ে ওরা দৌড়ে পালালো। ডাকাত দল সেখান থেকে পালিয়ে যাওয়ার পর যন্ত্রণায় কোকিয়ে উঠল নীল। আহ, খুব যন্ত্রণা হচ্ছে। আগে থেকেই নীলের কাঁধে গুলি লেগেছিল। ডাকাত সর্দারের উপর হামলা করতে গিয়ে কাঁধের ক্ষতটা আরো বেড়ে গিয়েছিল। সেখান থেকে গলগল করে রক্ত বেরোতে শুরু করে দিল। নীল, এবার আমাদের যত তাড়াতাড়ি সম্ভব হসপিটাল পৌঁছাতে হবে। গুলিটা কাঁধ থেকে বের করা দরকার। যদি এইভাবেই তোমার শরীর থেকে সব রক্ত বেরিয়ে যেতে থাকে তাহলে খুব তাড়াতাড়ি তুমি জ্ঞান হারাবে, হয়তো কোমাতেও চলে যেতে পারো। ছোট বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে অবন্তিকা গাড়ির দিকে এগিয়ে গেল। বেশ চিন্তিত হয়ে বলল সে। নীলও কোনো মতে গাড়ি পর্যন্ত হেঁটে এলো। বাহ, এই কথাটা তুমি আমাকে এত তাড়াতাড়ি বললে? নীল বেশ ব্যঙ্গ করে কথাটা বলল। কি? আমি তোমাকে আগেই বলেছিলাম যে হসপিটালে যাও, কিন্তু হিরো হওয়ার শখ কার জেগেছিল শুনি? নীল কোনো জবাব দেওয়ার আগেই সেই ছোট বাচ্চাটা নীলের দিকে তাকিয়ে এক গাল হেসে হাত নাড়ালো। তা দেখে অবন্তিকা আর নীল দুজনেই হেসে ফেলল। যাক, কাজ সফল হলো শেষমেশ। তবে এখন আমাদের কি করা উচিত? ওরা তো এতক্ষণে বোটে উঠে গিয়ে থাকবে, হয়তো নৌকো ছেড়েও দিয়েছে। এখন ওদের পেছনে গিয়ে আর কোনো লাভ হবে বলে আমার মনে হয় না। নিজের শরীরের এমন অবস্থা থাকা সত্ত্বেও নীল এখনো ডাকাত দলের কথাই ভাবছিল। নীল, তুমি এখনো ওদের নিয়েই পড়ে আছো? নিজের অবস্থা দেখো। এক কাজ করা যাক, সবার প্রথমে আমরা কাছাকাছি পুলিশ স্টেশনে যাব। সেখান থেকে বাচ্চাটার বাবা মাকে ইনফর্ম করব, যাতে ওনারা এসে ওকে নিয়ে যেতে পারে। আর তারপর আমরা সোজা হসপিটালে যাব। অবন্তিকা জোর দিয়ে বলল। আঙ্কেল, আন্টি, তোমরা আমাকে নিয়ে একদম চিন্তা করো না। আমাকে শুধু একটা বাসে উঠিয়ে দাও, আমি ঠিক চলে যেতে পারবো। হঠাৎ বাচ্চাটা বেশ মিষ্টি করে হেসে উঠল। আজ আঙ্কেল অনেক ব্যথা পেয়েছে, ওকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাও। অতটুকু বাচ্চার মুখে এই কথা শুনে অবন্তিকার নীল অবাক হয়ে গেল। এইটুকু পুচকের মুখে এত পাকা পাকা কথা! নীল আদর করে বাচ্চাটার গাল টিপে দিল। ও খুবই বুদ্ধিমান, তুমি ওকে সাথে নিয়ে যাও অবন্তিকা। আফটার অল ও এখনো অনেকটাই ছোট, আর ও চোখের সামনে এতক্ষণ অনেক কিছু দেখেছে। ও রিকভার করতে একটু সময় লাগবে। নীল মায়া জড়িয়ে কথাটা বলল। সেসবের কোনো দরকার নেই আঙ্কেল, তুমি হসপিটালে যাও। তুমি খুব ব্যথা পেয়েছো তো, তাই তোমার মাথা ঠিক মতো কাজ করছে না। হি হি, বাচ্চাটা হেসে ফেললো। নীলও হেসে ফেললো ওর কথা শুনে। এরই মধ্যে অনেকগুলো পুলিশের গাড়ি এসে দাঁড়ালো, আর সাথে সাথেই গাড়ি থেকে নেমে অবন্তিকার দিকে এগিয়ে এলো কয়েকজন পুলিশ অফিসার। সরি ম্যাডাম, আসতে একটু দেরি হয়ে গেল। স্যালিউট ঠুকে খুবই নম্রভাবে একজন পুলিশ বলল। সরি দিয়ে কি করব? ডাকাতদের ধরতে পারবো?
তোমরা আসতে এত দেরি করলে যে ওরা চোখের সামনে দিয়ে পালিয়ে গেল। অবন্তিকা রাগে চেঁচিয়ে উঠল। সরি ম্যাডাম। সব পুলিশ নিজেদের মাথা নিচু করে সেখানে দাঁড়িয়ে রইল। আমি ভাবতেই পারছি না যে আমার ডিপার্টমেন্টে এরকম সমস্ত লোক কাজ করে। আজ তোমরা সবাই আমাকে অ্যাপোলজি লেটার লিখে দেবে, অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট ওয়ার্নিং ফর এভরিওয়ান। অবন্তিকার এই রকম ভয়ঙ্কর রূপ নীল আগে কখনো দেখেনি। এই কথা বলার পর অবন্তিকা বাচ্চাটার দিকে ঘুরে তাকিয়ে বলল, বাবু, তুমি কি অন্য পুলিশ আঙ্কেলদের সঙ্গে ঘরে চলে যেতে পারবে? আমি এই আঙ্কেলকে নিয়ে হসপিটালে যাই, চলবে তো? শুধু চলবে না, দৌড়াবে আন্টি। এই কথা বলে বাচ্চাটা নীলকে হাত তুলে বাই করে অবন্তিকার কথা মতো অন্য পুলিশদের কাছে গিয়ে দাঁড়ালো। অবন্তিকা নিজের টিমকে সবকিছু বুঝিয়ে দিল। তারপর ওরা বেরিয়ে যেতেই অবন্তিকা নীলকে গাড়িতে তুলল। চলো, এবার তোমাকে হসপিটালে নিয়ে যাই। অবন্তিকা বলল নীলকে, কিন্তু হসপিটালে যাওয়ার কি খুব দরকার আছে? অনেক খরচ হয়ে যাবে। আমার কাছে তো অত টাকা নেই, তার উপর আমার গুলি লেগেছে। আমার উপর কোনো পুলিশ কেস হবে না তো? নীল খুব সরলভাবে জিজ্ঞেস করল। নীলের মুখে এই কথা শুনে অবন্তিকার রাগ হলো। টাকা বেশি দরকারই না নিজের শরীর। তোমার শরীরে গুলি লেগেছে, গুলি। এটা খাওয়ার গুলি নয়, বন্দুকের গুলি। এটাকে যদি বের না করা যায় তাহলে ইনফেকশন হয়ে যাবে, আর ইনফেকশন যদি ছড়িয়ে পড়ে তাহলে তোমার প্রাণও চলে যেতে পারে। আর যদি তুমি বেঁচেই না থাকো তাহলে টাকা বাঁচিয়ে কি করবে? এইসব তুমি আমাকে আগে বলনি কেন? সব কাজের কথা সবসময় দেরিতে কেন বলো? নীলের মুখ থেকে এই কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে অবন্তিকা নীলের উপর আরো রেগে গেল। হে ভগবান, আমি একে নিয়ে কি করব? একে তো লোকের ভালো করো, তার উপরে কথাও শোনো। এখন চুপচাপ বসো। একজন পুলিশ অফিসার তোমার সঙ্গে আছে, ডাক্তার কিছু জিজ্ঞেস করবে না, আর কিছু জিজ্ঞেস করলেও আমি উত্তর দিয়ে দেব। এই কথা বলতে বলতে অবন্তিকা গাড়ি স্টার্ট দিল আর যত তাড়াতাড়ি সম্ভব সোজা হসপিটালে গিয়ে পৌঁছালো। হসপিটালে পৌঁছানোর পর ডাক্তার তাড়াতাড়ি নীলের শরীর থেকে বুলেটটা বের করলো। অপারেশন চলাকালীন নীলের শরীর কাঁপছিল, কিন্তু ডক্টর অবাক হয়ে গিয়েছিল যে এত রক্তপাত হয়ে যাওয়ার পরেও নীল নিজের জ্ঞান হারায়নি। এ কি করে সম্ভব? এই সব কিভাবে সম্ভব হচ্ছিল? প্রস্তরজিতের ওষুধের প্রভাব কি এতই জোরদার, নাকি ওষুধের আরও কিছু গুণ আছে? কি হবে এরপর? ওদিকে শেয়ার মার্কেট স্টেবিলাইজ কিভাবে করবে নীল? শেষ পর্যন্ত কে জিতবে, নীল নাকি রায়চৌধুরী পরিবার? বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।